রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। কাঁচা কলা চাষির অভিজ্ঞতা। পলি হাউসে জারবেরা ফুল চাষ। সোনালী জাতের দেশি মুরগি পালন। কলার কয়েকটি প্রজাতি আছে। একটি যেমন সাধারণ কলা এবং অপরটি হলো কাঁচা কলা। সবজি হিসেবে বাজারে কাঁচা কলার একটা ভালো চাহিদা আছে, তাই অনেক কলা চাষি এখন বাণিজ্যিকভাবে এই কাঁচা কলার চাষ করছেন। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ ব্লকের কৃষক রঞ্জিত দাস অন্যান্য ফসল চাষের পাশাপাশি 3 বিঘা জমিতে কাঁচা কলার চাষ করেছেন। কিভাবে এই কাঁচা কলার চাষ করছেন, চলুন সে বিষয়ে শোনা যাক কৃষক বন্ধুর অভিজ্ঞতার কথা। প্রথম যখন আমরা কাঁচকলা লাগাবো, প্রতি বিঘা জমিতে আমরা 3 থেকে 4 টলি জৈব সার অর্থাৎ গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই ধরনের সার দিয়ে আমরা মূল সার হিসেবে এগুলো দিয়ে আমরা জমিটাকে ভালো করে চাষ দেবো। যেমন ট্র্যাক্টরে বা নাঙল দিয়ে ভালো করে চষবো, অন্তত 6 থেকে 7টা আমরা চাষ দেবো, দিয়ে ভালো করে মাটিটাকে অন্তত 1-2 মাস এরকম চষে আমরা রেডি করে রাখবো। তারপরে আমরা ধরেন মোটামুটি এই চৈত্র মাসের প্রথম দিকে অথবা ফাল্গুন মাসের শেষের দিকে আমরা চারাটাকে বসাবো। চারাটা মূলত আমরা যে সারিতে বসাবো 8 হাত বাই 7 হাত, একদিকে 7 হাত একদিকে 8 হাত, এইভাবে আমরা একটা করে চারা বসালে আমাদের চারাটা সঠিকভাবে তৈরি হবে। এবং যখন চারাটা আমরা লাগাবো, চারাটা চেষ্টা করবো সবসময় ছোটো অল্প বয়সের চারা লাগাতে। আর বড় একটু যদি বয়স্ক চারা লাগানো হয় তাহলে অনেক সময় চারাটার গ্রোথটা ভালো হয় না। 1 বিঘা জমিতে আমরা 260 থেকে 75, তাতে আমার 10 থেকে 15টা কি 20টা আমরা বাদ দিই, যেটা যে কোনো রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে বা নষ্ট হতে পারে। তাতে আমরা 250টা কাঁদি আমরা ভালোভাবে বিক্রি করতে পারি। ধরেন আমরা যদি এক একটা কাঁদি গড়ে যদি 150 টাকা করে বিক্রি করি, তাহলে আমাদের 250 কাঁদি প্রায় আমাদের 37-38 হাজার টাকা হচ্ছে। সুবিধা তো অবশ্যই, মানে দেখা গেলো আমার আজকে টাকার দরকার, আমি ঝম করে 10 কাঁদি কলা নিয়ে গেলাম। আবার আমার আজকে সময় নেই, আমার একটা অন্য কাজ, অন্য চাষের কাজে ব্যস্ত থাকবো, দেখা গেলো 4 দিন আমি রেখে দিতে পারবো। মানে এইসব সুবিধাগুলো আমার খুব, যেমন অন্য সবজি কী হয়, কপি বা পটল বা ধরেন এই সমস্ত সবজি আমার একটা 3 দিন 4 দিন অন্তর কাটতেই হবে। কাজ করার সুবিধা হচ্ছে আমার ইচ্ছা খুশি মতো আমি এটাই ব্যবহার করতে পারবো। তারপর আমার ধরেন কিছু সামনে একটা বড় টাকা লাগবে, আমি দেখলাম 10টা 20টা কি 100টা কাঁদি একসঙ্গে কাটলাম, একটা ভালো অঙ্কের টাকা আমার একসঙ্গে বেরিয়ে গেল। এইসব সুবিধাগুলো কাজ করায় সত্যি খুব ভালো। মূলত কাঁচকলা চাষে জৈব সারটাই জোর দিতে হবে, রাসায়নিক সার একদম না পারলে নয়, এইভাবে দিতে হবে। না দিলেও হয়, জৈব সার দিলে রাসায়নিক সার খড় লাগে না। যদিও লাগে দেখা গেলো পার বিঘাতে বছরে 20 থেকে 30 কিলো 1 বিঘাতে হয়তো লাগে, সেটা 10-26-26 বা এনপিকে আর কি 15-15 এই ধরনের সার আমাদের ব্যবহার করতে হয়। নাইট্রোজেন চলেই না, আমাদের স্প্রে করতে হয় একটু মাঝে মাঝে। ওই ধরনের এক ধরনের পোকা লাগে, সেই পোকা লাগলে আমাদের একটু নিম তেল বা এই ধরনের ওই মার্শাল বলে একটা তেল আছে, এই ধরনের তেল আমরা ব্যবহার করি, তাতে খুব ভালো কাজ হয়। পানামা রোগ বলে বা ওই ডানা ভাঙা রোগ আছে, এই ডানা ভাঙা রোগটায় এক ধরনের ফাঙ্গিসাইড আছে, যেটা নাকি আমরা বলি ট্রাইকোডার্মা ভিডি বা ব্যাভিস্টিন, এই জাতীয় দিয়ে আমরা ভালো করে পরিচর্যা করলে, ভালো করে স্প্রে করলে পরপর 2-3 বার আমাদের অনেকটা দমন হয়ে যায়। ফাল্গুনের শেষে অথবা চৈত্রের প্রথমে আমরা লাগাই। ভাদ্র মাসে যখন বর্ষার শেষ ভাগে, ভাদ্র আশ্বিন মাসে, তখন কলাটার বাজার খুব ভালো মূল্য থাকে, আর ওই সময় তখন আমাদের কলাটা ওঠে। আশ্বিন মাসে, কার্তিক মাসে এরকম ওঠে, তখন আমরা বাজারটা পাই। সেই জন্য আমরা এমনভাবে হিসেব করে লাগাবো যে কলাটা যখন উঠবে তখন যেন বাজারটা ভালো থাকে। আমরা 1 বছর লাগালে 2 থেকে 3 বছর পর্যন্ত রাখতে পারি। দেখা গেলো প্রথম যে যখন কাঁদি আমাদের পড়ে যাবে, তখন আমরা একটা কি 2টো করে চারা একটা গাছের গোড়ায় রেখে দেবো, একটু আগে পিছিয়ে করে রাখবো, 2টো করে চারা রাখবো। একটা দেখা গেলো 1 মাস আগে উঠবে, একটা 1 মাস পরে উঠবে, এমনভাবে সাইজ করে আমরা 2টো চারা রেখে দেবো। বাইকগুলো সব কেটে দেবো, বাইকগুলো না কেটে দিলে আমাদের সার মাটি ওটা খেয়ে নেবে। এবার 2টো করে আমরা চারা যদি রাখি, ওই চারাটাও স্বাস্থ্য ভালো হবে, এবং সেইটাও দেখা গেলো পাশাপাশি ওইটা যখন শেষ হবে এটা শুরু হয়ে যাবে। দেখেছি 2 থেকে 3 বছর আমরা একটা গাছ রাখতে পারি, তাতে আমাদের এটাও সুবিধা। প্রথম বছর যা খরচ হবে, পরের বছর খরচ সেই তুলনায় অনেকই কম।
দেখুন আমাদের বাগানে যদি ঘাস হয়, অতিরিক্ত ঘাস হয়, তাহলে এখন যে ওষুধ বেরিয়েছে ঘাস মারা যে ওষুধগুলো আমরা ওটা ব্যবহার করতে পারি, তাতে কলার খুব একটা ক্ষতি হবে না, লেবারের খরচ অনেক কম হবে। যখন বাগানটা ছায়া হয়ে যাবে তখন ঘাস মূলত কমই হয়, কাঁচকলা বাগানে খুব একটা ঘাস হয় না। আর কাঁচকলা গাছটা তো হাইট কম হয়, যার জন্য আমরা যে একটু ছোটো ছোটো বাঁশ বা এই ধরনের লাঠি দিয়ে বা এক ধরনের সুতো আছে কটসুতো, ওই দিয়ে টানা দিয়ে আমাদের রাখা যায়। তো কাঁচকলা জমিটা কিন্তু একদম খুব বেশি বেলে মাটিতে ভালো হয় না, একটু মাঝামাঝি জমি বেলে দোআঁশ মাটিতে বা একটু একটু এঁটেল টাইপের মাটিতে বেশি ভালো হয়। কারণ এটা টাইপের মাটি কী হয় বলুন তো, কাঁচকলাটার গ্রোথটা ভালো হয়। বেলে দোআঁশ অথবা এটা একটু এঁটেল, এই ধরনের মাটিতে আমরা নির্বাচন করি। জল উঠলে অসুবিধা হয়, বর্ষাকালে যাতে জলটা না দাঁড়ায় সেই রকম চেষ্টা করতে হবে। ছোটোখাটো জল হলে কিছু হয় না, কাঁচকলা ছোটোখাটো জল সহ্য করতে পারে। ধরেন আমরা যখন প্রথম দিকে কাঁচকলাটা লাগাই, লাগানোর পরে আমাদের জমিটা কাঁচকলা তৈরি হতে ধরেন 2-3 মাস সময় লাগে। তার মধ্যে আমরা একটা ফসল করে নেব, সাথী ফসল, যেমন শাক হতে পারে, সেটা লাল শাক হতে পারে বা কুমড়ো হতে পারে, বা দেখা গেলো অনেক রকম ধনে পাতা হতে পারে। এই ধরনের চাষ আমরা করে নেবো। তা থেকে ওই ধরনের চাষ করলে আমার জমিটাও পরিষ্কার থাকছে, আর ওইটা সাথী ফসল আমরা একটা 2-3 মাস 4 মাসের মধ্যে আমরা একটা ফসল তুলে নিতে পারছি। তার মধ্যে গাছটা তৈরি হয়ে যাবে, একটা এক্সট্রা পয়সা হলো, খরচের পয়সাটা অনেকটা উঠে গেল। তাহলে 250টা চারা আমাদের টেকে। যদি গড় যদি 150 টাকা বেশি, তাহলে আমাদের প্রায় 37-38 হাজার টাকা, প্রায় 40,000 টাকা বেচা কেনা হয়। তা আমাদের ধরেন টোটালে আমরা হিসেব করে দেখেছি 15 থেকে 16-17 এরকম খরচ হয় আমাদের। আর পরের বছর ধরেন খরচটা কম হয়, কারণ পরের বছর তো প্রথম খরচটা লাগছে না, চারা বসানো লাগছে না, তারপরে আপনার এই যে জৈব সার অত দেওয়া লাগছে না, প্রথম তো আমরা মাটিটা তৈরি করে দিয়ে দিই। পরের বছর ধরেন এই যে পোতার খরচ, তারপরে এই পরিচর্যার খরচটা কম লাগে, কারণ তখন তো ছায়া হয়ে যায়, গাছে ঘাস কম হয়। তার ওই প্রথম বছর হওয়ার পরে ওই গোড়া থেকে যে চারাগুলো ওঠে সেই চারাগুলো আমরা দূর করে রেখে দিই, তাতে আমাদের এক্সট্রা মানে মোটামুটি অনেকটা ব্যয় কম হয়ে আমাদের লেবার খরচটা কম হয়ে যায়, যার জন্য আমাদের প্রথম বছর থেকে পরের বছর আর বেশি লাভ হয়। 2 থেকে 3 বছর যথেষ্ট, প্রথম বছর একটু খরচ বেশি, পরের 2 বছর খুব কম খরচ হয়, সামান্য খরচে আমাদের অনেকটা হাফ খরচ হয়ে যায়, যে কারণে আমাদের প্রথম 2 বছর পরের 2 বছর আমাদের লাভটা বেশি হয়। এখানে বিভিন্ন পাইকাররা আসে এবং আমার দরদাম করে 2-3টে পাইকার আমরা দেখায়, দরদাম করে যে একটু দাম বেশি তার কাছে আমরা দিয়ে দিই, তাতে আমরা মার্কেটটা ভালো পাই। আমাদের এখান থেকে ধরেন হাট হয় সপ্তাহে 2 দিন, আমরা পাশে হাটেও নিয়ে যেতে পারি। যখন আমার দেখা গেলো একসঙ্গে আমরা 10 কাঁদি 20 কাঁদি, আমাদের এখানে ভ্যান, টলি ভ্যান আছে, এমনি ভ্যান আছে, ভ্যানে করে আমরা নিয়ে যাই। আমাদের এখানে নিতে কোনো অসুবিধা নেই, হাট তো কাছেই, বাজারে বিক্রি করার কোনো সমস্যা নেই, চাহিদা আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যারা পাইকারি কিনে ওরা আমাদের জমিতেও চলে আসে, দরদাম করে ওরা নিয়ে যায়, তাতে আমাদেরও সুবিধা হয়, আমাদেরও কোনো এক্সট্রা ঝামেলা নেই। এখান থেকে নগদ টাকা দিয়ে আমাদের মাছটা বিক্রি হয়ে গেল, নিয়ে গেল তারা। এখন একটু বিরতির পর থাকছে পলি হাউসে জারবেরা ফুল চাষ। এরপর ফিরে এলাম অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গে জারবেরা চাষের প্রসার ঘটছে। এ রাজ্যে এই ফুলের চাষ এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নদিয়া জেলায়। চাষিরা সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা নিয়ে পলি হাউসে এই দামি ফুলটির চাষ করছেন। আজ আপনাদের দেখাতে চলেছি নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের যুগপুর গ্রামের প্রগতিশীল চাষী নারায়ণ দাসের জারবেরার ছবি। তিনি 2500 বর্গমিটার পলি হাউসে বিভিন্ন উচ্চ দাম সম্পন্ন ফুল চাষ করেন। 1000 বর্গমিটার পলি হাউসে কিভাবে তিনি উৎকৃষ্ট মানের জারবেরা উৎপাদন করছেন তা কৃষক বন্ধু জানালেন। আমার 2500 স্কোয়ার ফুট পলি হাউস আছে, জারবেরা আছে, অর্কিড আছে, তারপরে অন্য অন্য চাষ আছে, গোলাপ আছে। এবার 1000 একটা পলি হাউস করেছি। প্রথম আগে মাটিটা ভালো করে চাষ দিয়ে নিতে হয়, তারপরে গোবর সার, তারপরে পচা মাটি পুকুরের কিংবা কোনো খালের থেকে এনে জমিটাকে ভালো করে আবার চাষ দিয়ে, তারপর তুষগুলো দিয়ে ছড়িয়ে ভালো করে চাষ দিয়ে, তুষগুলো মোটামুটি ধরেন 1000-এ প্রায় 30 বস্তা তুষ লাগে। এবার টোটালটা চাষ দিয়ে নিয়ে আর এবার আমরা বেড করতে আরম্ভ করি। আমার এই 1000-এ 36খানা বেড আছে, একদিকে 90 ফুট আছে আর একদিকে 70 ফুট আছে। তার মধ্যে বেডগুলো ভালো করে মাটি ছেনে, এবার মাটির যে দেয়াল দেয় দেয়ালের মতন ঠিক ওইভাবে দেওয়া হয় আর কি। দেওয়ার পরে ভালো করে একটু লেপে নিতে হয়, তাহলে এই জিনিসটা শক্ত থাকে আর কি। তারপরে এবার আমরা ওইভাবেই ডিপ্লিকেশন করে নিই। আবার মাটিটাকে আপনার একরকম কেমিক্যাল দিয়ে মাটিটাকে শোধন করে নিই,
ডিপ্টিকেশনের মাধ্যমে আমরা কিন্তু জলটা ইউজ করি আর কি, চারা লাগানোর পরে আর কি। তারপরে ওই চারা লাগানো হয় পরপর 1 ফুট বাই 1 ফুট চারা লাগানো হয়। এবার ধরনের ডিপ্টিকেশনের মাধ্যমে জল হয়, অনেক সময় ঝর্ণা দিয়ে হাতে ঝর্ণা জল দিতে হয়, জল দিয়ে চারাগুলো মোটামুটি 21 দিনের মাথায় তৈরি করে নিতে হয়। তারপরে আস্তে আস্তে 21 দিন পর এবার সার প্রয়োগ হয়, 19 সার ওই ডিপ্টিকেশনের মাধ্যমে দেওয়া হয়। ক্যালসিয়াম নাইট্রেট ওইটাও ডিপ্টিকেশনের মাধ্যমে দেওয়া হয়। এবার কোথাও যদি ধসা লাগে তাহলে তার জন্য ব্লাইডক্স ওষুধ ব্যবহার করতে হয়। কিবার ওই ধরো পোকার জন্য যদি তাহলে মাকড়ের ওষুধ দিতে হবে, এবার লেদা পোকার জন্য সেই ওষুধটা আলাদা দিতে হবে। পরপর পাইটে বাই ওষুধগুলো চেঞ্জ করতে হবে, আর পোকার জন্য পচার জন্য সেগুলো পরপর চেঞ্জ করে দিই আর কি। গাছ এবার ধরেন একটু বড় হয়ে গেল, এবার অতিরিক্ত গরম হলে তো আমরা স্প্রিংকলারগুলো সব চালিয়ে দিই আর কি। তখন ওই গাছগুলো ঠান্ডা হয়ে যায় তখন আবার বন্ধ করে দিই। এই মাঝে মাঝে এটা করতে হয়, খুব তাপমাত্রা যখন বেড়ে যায় তখন স্প্রিংকলারগুলো চালানো হয় আর কি। তারপরে ওই জিনিসটা যখন ঠান্ডা হয়ে যায় ঘরটা তখন আবার ওটা বন্ধ করে দিই আমরা। আর শীতকালটা আমাদের ওইটা করতে লাগে না। শীতকালটা এমনি মানে একটু সকাল সকাল ওই পলিহাউসের কাগজগুলো নামিয়ে দিতে হয়, একটু বেলা হলে তুলতে হয়, তাহলে ওই টেম্পারেচারটা ওর ভিতরে একটু ভালো থাকে আর কি। তাহলে মালগুলো খুব সুন্দর হয়, ফুলটা জারবেরা ফুলটা। টোটাল প্রজেক্টটা হচ্ছে 16,70,000। এবার 8,35,000 টাকা সাবসিডি পেয়েছি। এই 8,35,000 টাকা আর বাকি এই যে বেড করা, এই ফুলের চারা আনা, এই মাটি, এই সার তুষ, এই নানা রকম জিনিসে এই খরচগুলো হয়েছে আর কি। চারাটা লাগানোর 3 মাস পর থেকেই ফুলটা আস্তে আস্তে হতে থাকে। তখন প্রথম আবার কুড়িগুলো আমরা ভেঙে দিই, তারপরে ফুলগুলো নিই আর কি। তখন অল্প অল্প ফুল হয়, ওই একদিন পর পর 200, 100, 300 আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে যখন ধরেন এই ঠিক একটু শীত থেকে গরম হয় তখন খুব বেশি হয়ে যায় আর কি ফুলটা। শীত কেটে গরম যখন হয় তখন অতিরিক্ত ফুলটা হয় আর কি, বেশি হয়। তখন প্রতিদিন 500 করে ফুল হয়, 1000-এর মধ্যে 500 কি 1000-ও হয়, একদিন পর পর 1000 হয়, মানে ঠিক নেই, তার থেকে বেশি হতে পারে, ফলন অনুযায়ী আর কি সেভাবে হয়। মার্কেটটা এই টাইমে ফুলটা কমায়, এই টাইমে মার্কেটটা খুব ভালো থাকে। এখন 5 টাকা, 6 টাকা, 7 টাকা এর মধ্যে মার্কেটটা এখন আছে। 7 টাকা পিস, পার পিস 7 টাকা করে। এখানে 9 রকম জাত আছে। এবার শীত কেটে যখন গরম পড়ে তখন রোগ দেখা যায় নানা রকম, পচা রোগ দেখা যায়, মানে নানা রকম পোকারও খুব দেখা যায় আর কি। সাদা মাছি, মাকড়, পাতা কুকড়ি আসছে, সেসব নানা রকম রোগ দেখা যায়। শীতটা যখন পার হয়ে গরম পড়ে তখন এই জারবেরাটা এখন বয়স 2 বছর চলছে আর কি। এই 6 বছর পর্যন্ত রাখা যায়, 6 বছর খুব ভালোভাবে মাল হবে। তারপর ভেঙে আবার নতুন করে করলাম, অন্য চাষ করলাম, করার পর আবার নতুন করে জারবেরাই লাগালাম। স্টিকটা 2 ফুট একদম ঠিক আছে, 2 ফুট হলেই সবচেয়ে বেটার আর কি। এই সাইজের ফুলটা হলে সবচেয়ে মার্কেটে চাহিদাও ভালো থাকে, আর ফুলটা বড় হয়। হ্যাঁ, আর দ্বিতীয় প্লাস্টিক, আমরা যে প্লাস্টিক চিক দিয়ে প্যাকেন করে এটা কলকাতা যায়, হাওড়া মার্কেটে, কখনো শিলিগুড়ি মার্কেটে যায়, নানান জায়গায় মাল সাপ্লাই হয় আমাদের। এই উপরে যে সেটনেটটা আছে, এইটা গরম যখন পড়ে তখন আমরা এটাকে বিছিয়ে দিই আর কি। আর বিকালে যখন রোদ্দুরটা কমে যায় তখন এটাকে আবার গুছিয়ে দিই আর কি। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। রানীক্ষেত রোগটি ভাইরাস ঘটিত এবং মারাত্মক সংক্রামক। অসুস্থ মুরগির দেহজ রস, দূষিত খাবার, জল ও খাবারের অন্যান্য জিনিসপত্রের মাধ্যমে এই রোগ খুব দ্রুত পার্শ্ববর্তী খামারেও ছড়িয়ে পড়ে। এই রোগের মৃত্যুহার 100% পর্যন্ত হতে পারে। রানীক্ষেত রোগে আক্রান্ত মুরগি চুনগোলার মতো ঘন ঘন পাতলা পায়খানা করে, খাওয়া বন্ধ করে দেয়, শ্বাসকষ্ট দেখা দেয়, নাক মুখ দিয়ে লালা ঝরতে থাকে, মুরগিকে খোঁড়াতে দেখা যায়। মৃত মুরগিকে ব্যবচ্ছেদ করলে সারা দেহে ও অন্ত্রে বিন্দু বিন্দু রক্তের দাগ দেখা যায়। এই রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। রোগটির বিস্তার এবং আক্রমণ এত দ্রুত হয় যে চিকিৎসার কোনো সুযোগই পাওয়া যায় না। তথাপি ব্যাকটেরিয়ার সংক্রামক এড়াতে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ বা সালফার ড্রাগ খাওয়ালে কিছু মুরগি বেঁচে যেতে পারে। এই রোগের হাত থেকে ফার্মকে রক্ষা করতে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী টিকাকরণই রোগ প্রতিরোধের একমাত্র উপায়। 5 থেকে 7 দিন বয়সে রানীক্ষেত এপস্ট্রেন টিকা
1 ফোঁটা করে নাকে দিতে হবে এবং পুনরায় 21 থেকে 22 দিন বয়সের ব্রয়লারকে আরেকবার টিকা দিতে হবে। টিকাকরণ ছাড়াও এই রোগের সংক্রমণ এড়াতে মুরগি খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খামারের চারপাশে চুন বা ব্লিচিং পাউডার মাঝে মধ্যেই ছিটিয়ে দিতে হবে। খামারে নতুন ব্রয়লারের বাচ্চা আনার আগে ঘরের মেঝে এবং দেওয়ালে ফরমালিন স্প্রে করা উচিত। নতুন মুরগির বাচ্চা 1 থেকে 2 দিন আলাদা জায়গায় রেখে ভালোভাবে পর্যবেক্ষণ করে তবেই পালনঘরে ঢোকাতে হবে। যদি খামারে কোনো মুরগি এই রোগে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ হয়, তাহলে সেই মুরগিকে তৎক্ষণাৎ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে। কোনো মুরগি রানীক্ষেত রোগে মারা গেলে সেই মুরগিকে খামারের বাইরে গভীর গর্ত করে পুঁতে দিতে হবে। পার্শ্ববর্তী মুরগি পালকদের সতর্ক করে দিতে হবে। এখন আবার বিরতির পর থাকছে সোনালী জাতের দেশি মুরগি পালন। গ্রামে গঞ্জে এতদিন দেশি মুরগি পালন করা হলেও তেমন একটা কদর ছিল না। এখন সময় পাল্টেছে। এখন দেশি মুরগির মাংস ও ডিমের চাহিদা ও বাজার দর বেশ ভালো। এখন অনেক মুরগি পালক বিভিন্ন জাতের দেশি মুরগি পালন করে ভালো লাভ করছেন। আজ আমরা যাব মালদা জেলার গাজল ব্লকে। এখানকার প্রগতিশীল কৃষক বিকাশ রঞ্জন সরকার 700টি সোনালী জাতের মুরগি নিয়ে আধা নিবিড় পদ্ধতিতে পালন শুরু করেছেন। তিনি এই জাতের মুরগি পালনের অভিজ্ঞতা জানালেন। ডিমের জন্য সোনালী মুরগি চাষ বেশ লাভজনক। হ্যাচারিতেই নিয়ে যাচ্ছে, বিশেষ করে ডিম এখন ডিমের বাজারও ভালো। তো সেই হিসাবে আমি সোনালী মুরগি ডিমের জন্য চাষ করেছি। 5 মাস 5.5 মাসের মধ্যে ডিম দিতে শুরু করে, তারপরে টানা 1 বছর ডিম দেবে। তো 1 বছর ডিম কমপক্ষে 200 ডিম তো দেবেই। এখন ডিম 12 টাকা চলছে পাইকারি বাজার, 9 টাকা 9.5 টাকাও বিক্রি করেছি আমরা। তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি একজন কেউ যদি মোটামুটি 1000 কি 700 যদি সোনালী মুরগি বসে, তার মাসে অন্ততপক্ষে 30 থেকে 35,000 টাকা খরচ খরচা বাদ দিয়ে লাভ না হওয়ার কোনো প্রশ্নই নাই। এদের অটো ড্রিঙ্কার দেওয়া আছে, অটো ফিডার দেওয়া আছে। তো সেখানে আমরা দুবেলা খাবার দিই, আর একবার 12টার সময় একবার সন্ধ্যাবেলা ডিম উঠাই। তাতে ধরুন আমার এখানে 700 বার্ড আছে। 700-র ক্ষেত্রে ধরুন 70টা মতন আছে মেল আর বাকি সব ফিমেল। তো সেখানে 300, 300, 350 করে ডিম রেগুলার হচ্ছে ডেইলি। এই 45 দিন পর পর আরডি ভ্যাকসিনটা দিই, ল্যাসোটা কিংবা আরডি ভ্যাকসিন দিয়ে দিই। আর 2 মাস পর পর আমরা ডিওয়ার্মিং করি, কৃমিনাশক ওষুধটা দিতে হয়। আর ভেতরে অন্তত একটা আলাদা বাউন্ডারি দরকার, বাইরের লোক সহসা যেন ভেতরে না ঢোকে। আর খাবার দিনে 2 বার দিতে হয়, একবার সকালের দিকে দিই, একবার আমরা বিকেলের দিকে দিই। তো বাজারেই খাবার কিনতে পাওয়া যায়, লেয়ারের জন্য আলাদা ফিড, গ্রোয়ারের জন্য আলাদা ফিড, মাংসের জন্য আলাদা এবং লেয়ারের জন্য আলাদা। এবং সোনালী মুরগির মাংসের জন্য বাজারে তার আলাদা দাম আছে, চাহিদা আছে। 27 মাস পর্যন্ত হচ্ছে আমরা এই ডিমের চাষ করছি এবং এটা কন্টিনিউ করছি এবং কোনো অসুবিধা নাই। এবং বাজারও এখন মোটামুটি আছে, আমাকে নিয়ে যেতে হচ্ছে না, পৌঁছাতে হচ্ছে না। ঠিক সপ্তাহে 2 দিন আসে ওরা, এসে নিয়ে চলে যায় এখান থেকে ডিম। ডিমের চাহিদা বাজারে খুব ভালো, কোয়ালিটি তো দেশি মুরগির ডিমের চাইতে ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশেষ করে হ্যাচারিতে এই ডিমটার খুব চাহিদা। আমরা 10 টাকা একটা করে মোরগ রাখি। আমার এটা 2000 স্কোয়ার ফিটের ঘর, মাঝখানে পার্টিশন দেওয়া আছে। আর যদিও 1.5 স্কোয়ার ফিট পার বার্ড নিয়ম, সেক্ষেত্রে আমার এখানে 700 মুরগি আছে। বেশি জায়গা দিয়ে দেখা যাচ্ছে তাতে মুরগিটা ভালো থাকছে। ওদের মধ্যে ক্যানিবলিজম যে ডিজিজ সেটা কিন্তু কম হয়, কারণ ছোট অবস্থায় এদের ঠোঁট কাটতে হয়। ক্যানিবলিজম মানে স্বজাতির সভক্ষণ যেটাকে বলছে, সেটা এদের দুর্দান্ত স্বভাব এদের। কিন্তু একটু ফাঁকা থাকলে এই সমস্যাটা থেকে কিছু রেহাই পাওয়া যায়। এবং বিভিন্ন সময় বিভিন্ন অসুখের জন্য প্রতিষেধক তো আমাকে দিতেই হয়। মুরগির ক্ষেত্রে খড়ের কিংবা অ্যাসবেস্টাসের হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু যেহেতু আমার বাগানের মধ্যে আছে, সবসময় 24 ঘন্টা রোদ পায় না, 3-4 ঘন্টা 5 ঘন্টা রোদ পায়। এবং এটা 7 ফিট হাইট আছে নিচের থেকে, তারপরে উপরে নেট দেওয়া আছে যেন ওরা উপরে উঠতে না পারে। 7 ফিটের উপরে নেট দেওয়া আছে এবং নিচে ওদের বসার জন্য নিচে বাঁশ দেওয়া আছে। এবং যতটা স্পেস ভালো হয়, যত এয়ারেশনটা ভালো হয়, সেটা খেয়াল করতে হবে। যে কোনো রকম বাতাস ঢুকতে কোনো বাধা পাচ্ছে নাকি, এইসব ব্যাপারে খেয়াল করতে হবে। শীতের দিনে সন্ধ্যার দিকে পর্দা দিয়ে দিতে হয়, আর গরমের সময় সেটা তুলে রাখি আমরা। রাত্রি 10টার পরে আমরা লাইটটা অফ করে দিই। ভেতরের বাইরে কিছু লাইট দেওয়া থাকে, ভেতরের লাইটটা অফ থাকে। ওদের একটু বিশ্রাম দরকার। মুরগিদের ডিম পাড়ার জায়গার জন্য মোটামুটি গোটা 20টা প্রতি একটা করে ডিম পাড়ার একটা জায়গা যদি রাখা যায়, আমরা এই যে সমস্ত ক্যারেটগুলো, ফলের ক্যারেটগুলো পাওয়া যায় বাজারে কিনতে, সেটা কিনে একদিকে একটা দরজার মতন করে দিয়ে সেটাকে উল্টিয়ে বসিয়ে দিয়েছি। সেখানেই মুরগি ডিম পাচ্ছে এবং তাতে কোনো অসুবিধা হয় না।
এবং খেয়াল করতে হয় আবার যদি মেজে কাঁচা থাকে তাহলে ইঁদুরের গর্ত হয় অনেক সময়, ইঁদুরের ডিম খেয়ে নষ্ট করে। 200-250 ডিম পারে বছরে। পোলট্রির ডিম বাজারে আমরা পাই, তার থেকে সোনালী ডিমের চাহিদা অনেক বেশি, কারণ ডিমটার কোয়ালিটি দেশির চাইতে বড়, কুসুমের কালার, এবং এটা মাংসের জন্য চাষ করা যায় এবং ডিমের জন্য চাষ করা যায়। মাংসের জন্য চাষ করে যেমন তদবির করতে হয় সব সময় খেয়াল করে কত তাড়াতাড়ি বড় করা যায়, এর জন্য তার সেরকম তদবির দরকার হয় না। যাই হোক, একটু দেখাশোনা কোনটার কী ব্যাপার, সুবিধা অসুবিধা এগুলো দেখে নেওয়া যায়, আর দুবেলা খাবার দিতে হয়। আর জল তো অটো ড্রিঙ্কার আছে, সেখান থেকেই চলছে, যেটা কিনা মাংসের মুরগি চাষের ক্ষেত্রে একটু ব্যস্ত থাকতে হয়, কারণ অল্প স্পেসের মধ্যে বেশি মুরগি থাকে এবং লাভজনক, বিশেষভাবে লাভজনক। যদি নিয়মিতভাবে এদেরকে ডিওয়ার্মিং করা হয়, যদি ভ্যাকসিনটা নিয়মিতভাবে দেওয়া হয় এবং ক্যালসিয়াম ডিমের যেটা ফিড আমরা দিচ্ছি তার মধ্যে যদি ক্যালসিয়ামটা আমরা মিক্সড করে দিই এবং মাঝে মাঝে কার্বোজাইম দিই, জলটা যদি শোধন করে দেওয়া হয়, মাঝে মাঝে জলের ট্যাঙ্কিতে ট্যাবলেট দিতে হয়, শোধন করে দেওয়া হয়, ফ্রেশ জলের সাপ্লাই ঠিকমতো আসে কিনা সেটা খেয়াল করতে হয়, দৈনিক জলের পাত্র দৈনিক একবার পরিষ্কার করতে হয় সকালের দিকে। এইভাবে যদি করা যায়, কন্টিনিউ করা যায়, তাহলেই কোনো সমস্যা নাই। বিশেষ যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের এখানে প্রাণী পালন বিভাগ যেটা আছে, সে তাদের চিকিৎসকদের পরামর্শ নিয়ে সেরকমভাবে আমরা চিকিৎসা করি। পুরাপুরি 1 বছরের ডিম দেবে ফুল ফ্লেজেড, তারপরে যখন দেখা যাবে যে যা আমি খাওয়াচ্ছি সেই আনুপাতিক হারে আমার পোষাচ্ছে না, তখন এটাকে টেবিল পারপাস সার্ভ হয়ে যাবে, এটাকে মাংস হিসাবে বিক্রি করে দেওয়া যাবে এবং একটা চাহিদাও আছে। তখন এক একটা মুরগির ওজন হয়ে যায় 15 কেজি 2 কেজি পর্যন্ত হয়ে যায়, এবং আবার নতুন করে আবার পালন করতে হবে। 5 মাস পর্যন্ত অপেক্ষা, 5 মাসের পর থেকে ডিম দিতে শুরু করে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।